গুড মর্নিং। একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান বিভাগের শ্রেণীর ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের এর আগের ক্লাসগুলোতে আমি মানে খতিয়ান যে চ্যাপ্টারটা আছে, খতিয়ান থেকে আমি টি ছক এবং চলমান জের ছকে আমি খতিয়ান দেখিয়েছিলাম। আজকে তোমাদের আমি যেটা দেখাবো সেটা একটা কোশ্চেন উদ্দীপক দিয়ে দিয়েছি, এবং কিভাবে তোমাদের এই কুইজে, দ্যাট মিনস তোমাদের যে ক্লাস টেস্ট মানে কুইজ যেটা হবে, হ্যাঁ, প্রথম যে কুইজটা হবে সেটা একটা কিরকম কোশ্চেন হতে পারে সেই প্যাটার্নটা আমি দেখাচ্ছি। সেই প্যাটার্নটা একটু দেখো। দেখো 2012 সালের মে 1 তারিখে মিস্টার রাজু নগদ 50,000 টাকা এবং 30,000 টাকার যন্ত্রপাতি ও পাওনাদার 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ: 2012 মে 3 নগদ বিক্রয় 10,000 টাকা, মে 5 স্বামীর নিকট মাল বিক্রয় 18,000 টাকা, মে 9 বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ 1,200 টাকা, মে 14 বিনিয়োগের সুদ পাওয়া গেল 1,500 টাকা, মে 18 বীমা প্রিমিয়াম প্রদান 500 টাকা, মে 26 মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1,500 টাকা, মে 30 ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা। তোমাদের এগুলো এরকম লেনদেনগুলো দেওয়া আছে, এরকম থাকতে পারে পরীক্ষায়। সেখান থেকে প্রশ্নকে দেখো, ক রাজুর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন, এটা 2 নম্বর থাকবে। খ মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, এটা 4। আর গ 1, 5, 9 ও 26 তারিখের লেনদেনগুলো যাবে দেখা দেখো। এখন প্রারম্ভিক মূলধন, তারপর কত ছিল, তারপর ছিল মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ, আর যে তারিখ উল্লেখ করে দিয়েছে সেই তারিখগুলো দিয়ে জাবেদা দাখিলা করতে হবে। আর তোমাদের আমি সিলেবাস আমি বলে দিয়েছি, আবারও বলছি, তোমাদের সিলেবাস কিন্তু আমি যা যা করিয়েছি তা, এবং জাবেদা এবং খতিয়ান, জাবেদা এবং খতিয়ান, এবং পরবর্তীতে যখন আবার কুইজ হবে সেই সিলেবাসে তোমরা পেয়েছো, সেটা থাকবে নগদান বই, এরা অমিল। এগুলো আমি পরে করাবো, কারণ এখন যেগুলো আছে সেটা আমি বললাম। জাবেদা আর তোমার খতিয়ান, হ্যাঁ, এটা সিলেবাসে দেওয়া আছে, জাবেদা এবং খতিয়ান। সেখান থেকে তোমার এরকম দেওয়া থাকবে একটা সৃজনশীল কোশ্চেন। এই আমি প্যাটার্নটা দেখালাম, এটা আমি করে দিয়েছি, আমি করাটা পরে দেখাবো। আর কিছু থাকবে এক কথায় উত্তর, যেমন এক কথায় উত্তর আমি কয়েকটা আমি তোমাদের প্যাটার্ন দেখিয়ে দিই, এরকমই থাকবে আশা করি। একটু ভিন্নতা থাকতে পারে, এরকম এক কথায় উত্তর 10টা থাকবে। লেনদেনের কয়টি, 1 নম্বর হচ্ছে লেনদেনের কয়টি পক্ষ থাকে। 2 মালিকানা তহবিল বাড়লে মোট দায় কি হবে। 3 হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি। 4 চালানের ডান দিকে কার স্বাক্ষর থাকে। 5 আজাদ সাহেব কোন ধরনের হিসাব। 6 বেতন হিসাব কোন ধরনের হিসাব। 7 বিনিময় প্রথা চালু হওয়ার কারণ কি। 8 প্রতিটি লেনদেন কোনটিকে প্রভাবিত করে। 9 ঘটনা কত প্রকার। 10 হিসাবের প্রাথমিক বই কোনটি। আচ্ছা, এখানে তোমাদের এক কথায় উত্তর তুমি লিখে দেবে এবং লিখবে লেনদেনে কয়টি পক্ষ থাকে, লেনদেনের 2টি পক্ষ। হ্যাঁ, তারপরে প্রাথমিক হিসাব বই কোনটি, হিসাবের প্রাথমিক বই কোনটি, হিসাবের প্রাথমিক বই, জাবেদা বই। এক কথায় তুমি উত্তরগুলো দিয়ে দেবে। হ্যাঁ, একটু তোমার যদি এই জন্য তোমাকে পুরো বইটা লাইন টু লাইন যা যা আছে বইয়ের সমস্ত কিছু জানতে হবে, আর বেসিক যে জিনিসগুলো আছে সেটা জানতে হবে। তারপর এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে খতিয়ানের চলমান যে টি ছকের খতিয়ানের 3 নম্বর ঘরে কি লেখা হয়, বা জাবেদার 3 নম্বর ঘরে কি লেখা হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম এক কথায় উত্তরের মধ্যে এরকম কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এই যে তোমাদের এর আগে দেখো 1 নম্বর যেটা দিয়েছি, মানে প্রশ্ন যেটা আছে উদ্দীপক এবং সৃজনশীল প্রশ্ন, ক খ গ তোমার দেওয়া আছে, সেটা আমরা একটু করে দিয়েছি আমি। দেখো ক মিস্টার রাজুর প্রারম্ভিক মূলধনের পরিমাণ 2012 মে 1 নগদ 50,000 টাকা, মে 1 যন্ত্রপাতি 30,000 টাকা, কত হলো 80,000 টাকা। মে 1 মধ্যে ছিল বাদ পাওনাদার 10,000 টাকা, কত হলো 70,000 টাকা। কত হলো 70,000 টাকা। তাহলে পাওনাদারটা কিন্তু যোগ হবে না, পাওনাদারটা কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, তোমার পাওনাদারটা বাদ হয়ে যাচ্ছে, বাদ পাওনাদারের পরিমাণ। তাহলে নগদ ছিল কত 50,000, আর যন্ত্রপাতি 30,000, হয়ে গেল 80,000, বাদ পাওনাদার। হ্যাঁ, পাওনাদার নিয়ে শুরু করেছিল, পাওনাদার নগদ এবং যন্ত্রপাতি, সেটা বাদ হয়ে যাবে, কত হলো 70,000 হলো। আচ্ছা, তারপর দেখো
মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ, এখানে যে তথ্যগুলো ছিল, এখানে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো থেকে মোট আয়, যেমন নগদ বিক্রয়টা হচ্ছে মোট আয়, 3 তারিখ গেল 5 তারিখ স্বামীর নিকট বিক্রয়টা মোট আয়, 14 তারিখ মোট সুদ পাওয়া গেল 1500 টাকা, এটা মোট আয়, ব্যাংক 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা, এটাও কিন্তু মোট আয়। দেখো মোট আয়ের পরিমাণ 3 তারিখ নগদ বিক্রয় 10,000 টাকা, তারপর 5 তারিখ স্বামীর নিকট বিক্রয় 18,000 টাকা, মে 14 বিনিয়োগের সুদ 1,500 টাকা, মে 30 ব্যাংক সুদ 500 টাকা, মোট হলো কত 30,000 টাকা। 30,000 টাকা হলো মোট আয়ের পরিমাণ। আর মোট ব্যয়ের পরিমাণ ওখানে মনে হয় আছে বিজ্ঞাপন আর বীমা প্রিমিয়াম। দেখি 9 তারিখ আছে বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ 1,200 টাকা আর বীমা প্রিমিয়াম প্রদান 500 টাকা। আচ্ছা, এটা কি তাহলে তোমার কোথায় গেল, এই যে মোট ব্যয় 9 তারিখ বিজ্ঞাপন 1,200 টাকা আর মে 18 বীমা প্রিমিয়াম 500 টাকা, কত হলো 1,700 টাকা। মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ হয়ে গেল। আচ্ছা, তারপর কিছু তারিখ উল্লেখ করে দিয়েছে, এক মনে হয় 1, 5, 9, 26, 1, 5, 9 এবং 26। আচ্ছা আচ্ছা, মিস্টার রাজু জাবেদা 1 তারিখ মনে হয় নগদ ছিল মনে হয় 50,000, যন্ত্রপাতি 30,000 ও পাওনাদার 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে কি নগদ হিসাব ডেবিট 50,000, যন্ত্রপাতি হিসাব ডেবিট 30,000, তারপর তোমার পাওনাদার হিসাব ক্রেডিট 10,000 আর মূলধন হিসাব ক্রেডিট কত হবে 70,000। কিভাবে দেখো 50 আর 30 80,000, 50 আর 30 80,000 আর এখান থেকে তো পাওনাদারটা বাদ হয়ে যাচ্ছে 10,000 টাকা ক্রেডিট দিকে, তাহলে কত হয় 70,000। আর তুমি যদি এখানে যোগ করে দেখো কত হয় 80,000 80,000। মূলধন বাবদ নগদ যন্ত্রপাতি ও পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করলেন, এটা তোমাকে দিয়ে যেতে হবে, এটা তোমাকে কারণে যেতে হবে। তারপর 5 তারিখ মনে হয় ছিল সম্ভবত শামীমের নিকট মাল বিক্রয়, মানে শামীম মানে এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব যেটাই লেখো না কেন, 5 তারিখ দেনাদার হিসাব ব্র্যাকেটে শামীম দিয়ে দিও, শামীম ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট, শামীম যেটা শামীম দেনাদার বিক্রয় হিসাব ক্রেডিট। শামীমের নিকট ধারে বিক্রয় করা হলো, শামীমের নিকট ধারে বিক্রয় করা হলো। তারপর বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ, সেটা ছিল মনে হয়, তাহলে কি বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ করা হলো, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ করা হলো। তারপর মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, কারণ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো। আচ্ছা, এই যে তোমাকে আমি জাবেদাটা দেখালাম, এর আগে দেখালাম মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ, আর এখানে দেখালাম যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এটা একটা এই প্রশ্ন যে আসবে তা না, এটা একটা প্যাটার্ন দেখিয়ে দিলাম। এই প্যাটার্নের তোমার কোশ্চেন হবে, এই যে তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং ক খ গ তোমার দেওয়া থাকছে, এটা দিয়ে তুমি করবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করবে, মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করবে, আর কিছু তারিখ উল্লেখ করে দেবে, 1, 5, 9, 26 তারিখ উল্লেখ এখানে করে দিয়েছে। সবসময় যে কোনো সব অঙ্কে যে তারিখ উল্লেখ থাকবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, তোমার মিক্সড আপ কোশ্চেন হতে পারে, খতিয়ান জাবেদা খতিয়ান মিলে হতে পারে, অথবা লেনদেনের চ্যাপ্টার থেকে নিয়ে জাবেদা চ্যাপ্টার থেকে নিয়ে দুটো মিলিয়ে একই চ্যাপ্টার মানে একটা কোশ্চেন হতে পারে। আবার লেনদেন চ্যাপ্টারটা আছে মানে হিসাব সমীকরণ, এগুলো পরে জাবেদা পরে খতিয়ান, তিনটা মিলে কিন্তু একটা কোশ্চেন হতে পারে। তাই তোমাকে এই যে কোশ্চেনটা আমি দেখালাম, এই ধরনের প্যাটার্নের অঙ্ক থাকতে পারে। তাই প্রত্যেকটা জিনিস যা যা করিয়েছি সেগুলো সবগুলি তোমাদেরকে দেখতে হবে। যদি তুমি ভালো নম্বর পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে যা যা ক্লাস আমি অনলাইন ক্লাসে করিয়ে দিয়েছি সেভাবে তোমাদের করতে হবে। আর এই যে এক কথায় উত্তর যেগুলো আছে, এই যে এক কথায় উত্তর, লেনদেনে কয়টি পক্ষ থাকে, মালিকানা তহবিল বাড়লে মোট দায় কি হবে, হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি, চালানের ডান দিকে কার স্বাক্ষর থাকে, আজাদ হিসাব কোন ধরনের হিসাব, বেতন হিসাব কোন ধরনের হিসাব, বিনিময় প্রথা চালু হওয়ার কারণ কি, প্রতিটি লেনদেন কোনটিকে প্রভাবিত করে, ঘটনা কত প্রকার, হিসাবের প্রাথমিক বই কোনটি, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের মাত্র আমি 10টা দেখিয়েছি, এখন 10টা তোমাদের থাকবে। তাই এগুলোই যে থাকবে তা না, এখান থেকে আবার একটা দুটো থাকতেও পারে, বলা যায় না। এবং প্রতি বইয়ের যে বিষয়গুলো বেসিক বা মূল যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা ভালো মতো পড়বে, এবং যে অঙ্কের যে ছকগুলো আছে সেই ছকগুলো দেখতে হবে, ছকের থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের হয়। দেখো এখানে বলেছি একটা কোশ্চেন, দেখো 4 নম্বর যে কোশ্চেনটা আছে, চালানে
চালানের ডান দিকে কার স্বাক্ষর থাকে, চালানের ডান দিকে কার স্বাক্ষর থাকে। এখন তুমি যদি চালানটা যদি তুমি না দেখে যাও, যদি না দেখো চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এই ছকগুলো যদি তুমি না দেখো, ছকের ভিতর থেকে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। তোমরা ভেবে থাকো হয়তোবা এই ধরনের তোমাদের ধারণা আছে যে শুধুমাত্র যে বইয়ের মধ্যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো জানলে চলবে। হ্যাঁ, এগুলো তো জানতে হবেই, এর সাথে সাথে তুমি যে অঙ্ক করছো, তুমি যে বিষয়গুলো জানছো, যে ছকগুলো আছে সেগুলো তুমি জানো, সেগুলোর ভিতর থেকেও কিন্তু কোশ্চেন হয়, সেগুলোর ভিতর থেকে বিভিন্ন সময় কোশ্চেন দেয়। আমি কিন্তু এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু তোমাদের আমি বলে যাব, এবং সবেমাত্র কয়েকদিন হলো, 1 মাস হয়ে গেছে ক্লাস হয়েছে, এখন দেখবে যে আরো দ্রুত আমি যাব, অনেক ফাস্ট তোমাদের আমি করাবো। হ্যাঁ, তাই এই বিষয়গুলো মাথায় রাখবে যে কি ধরনের কোশ্চেন মানে হতে পারে। তাই বইয়ের প্রতিটা লাইন, প্রতিটা ছক, প্রতিটা ক্ষেত্রে তোমাকে দেখতে হবে। আচ্ছা, এখানে যে অঙ্কটা দিয়েছি, এখানে শুধু যে বিষয়টা আছে, এখানে বিষয়টাকে আমি আবার চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? আমি হয়তো দিতে পারি ক, রাজুর বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো, ক। খতে দিতে পারি, খ যে এখানে মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ দিয়েছে, হতে পারে এরকম, মোট আয় ও মোট ব্যয়ের পার্থক্য নির্ণয় করো, মোট আয় ও মোট ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। তখন তোমাকে পার্থক্য নির্ণয় করতে বলে মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিয়ে দেবো, এখানে পার্থক্য চাইনি, শুধু মোট আয় ও মোট ব্যয় চেয়েছে। আচ্ছা, আবার হতে পারে খতে যে 3, 5, 9 ও 14 তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণী বিভাগ দেখাও। 3, 5, 9 ও 14 তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণী বিভাগ দেখাও। তারপর হতে পারে বীমা প্রিমিয়াম ও ব্যাংক সুদের খতিয়ান, ব্যাংক সুদের যে নির্ণয় করো বা খতিয়ানে দেখাও টি ছকে, হতে পারে। আচ্ছা, তারপরে এরকম হতে পারে যে তোমার কি বলে, জাবেদা উল্লেখ করে দিতে পারে যে 3 থেকে 14 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো, 3 থেকে 14 তারিখের লেনদেনগুলো ভুক্ত করো। খতে, গতে হতে পারে যে 18 থেকে 30 তারিখের 18 থেকে 30 তারিখের লেনদেনগুলো দিয়ে খতিয়ান প্রস্তুত করো। আচ্ছা, তাহলে কি হবে? নগদান 18 থেকে 30 নগদান হিসাব আসবে, বীমা প্রিমিয়াম আসবে, পণ্য উত্তোলন আসবে, ক্রয় আসবে, ব্যাংক সুদ আসবে, নগদান হিসাব আসবে, অনেকগুলো হয়ে যায়। অথবা এরকম হতে পারে যে তোমাকে আমি উল্লেখ করে দিলাম যে বীমা প্রিমিয়াম হিসাব ও ব্যাংক হিসাবের খতিয়ান প্রস্তুত করো। হ্যাঁ, বিভিন্নভাবে কোশ্চেনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তোমাদের একটু নজর রাখতে হবে যে কীরকম ভাবে প্রশ্ন হতে পারে, কীরকম ভাবে চেঞ্জ হতে পারে। আচ্ছা, তোমাদের কিন্তু এর মানে পড়ানোর সময় এর আগে বলেছিলাম চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলো ভালো করে দেখবে। এবং সেখানে কিন্তু তোমাকে কাল্পনিক তথ্য থাকবে না, আমরা যেটা দিয়ে দেব যেভাবে বলবো, হয়তো বলে দিতে পারি। তাহলে এই কোশ্চেনের মধ্যে হতে পারে খতে খতে যদি দিতে পারি 5 তারিখের, বা গতে দিতে পারি 5 তারিখের লেনদেনটি দিয়ে একটি চালান প্রস্তুত করো, 5 তারিখের লেনদেনটি দিয়ে একটি চালান প্রস্তুত করো, এই ধরনের কোশ্চেন আমরা দিতে পারি। হ্যাঁ, তাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন নিয়ে এসে, প্রশ্ন এনে আমরা মিক্সড আপ একটা কোশ্চেন করে দিতে পারি। যাই হোক, তোমাদের কিন্তু অনেক কিছু বললাম, তোমরা এইভাবে প্রিপারেশন নিতে থাকো, এইভাবে পড়তে থাকো, তাহলে তোমাদের জন্যই ভালো হবে। আর এখানে যে লেনদেন আছে, এখানে যে এক কথায় উত্তর দিয়েছি, এরকম বইয়ের ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে। এই জন্য তোমরা ভালো মতো প্রস্তুতি নাও, যদি তোমার পড়া থাকে সবগুলো তাহলে তুমি পারবে। আশা করি তোমরা এই জিনিসগুলো দেখলে তোমাদের উপকার হবে, এবং তোমরা এই অনুযায়ী তোমরা পড়াশোনা করতে থাকবে। হ্যাঁ, তোমাদের কোনো পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আর যারা নাকি আমার ক্লাসগুলো ফলো করেছে, ক্লাসগুলো দেখেছে, তাদের তো কোনো সমস্যাই হবে না, সমস্যা হওয়ার কোনো কারণ নেই। যাই হোক, তোমরা ভালো মতো পড়তে থাকো, ভালোভাবে পরীক্ষা দাও, এটাই আমার কামনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।